স্বাগত অর্পণা রায়। আমরা আলোচনা করছিলাম যে বাংলাদেশে এই সনাতনী জাগরণ মঞ্চের যে ৮ দফা দাবি, একই রকমভাবে চিন্ময় দাস, যিনি সনাতনী জাগরণ মঞ্চ থেকে বহিষ্কৃত হয়েছেন, তার পূর্বের কর্মকাণ্ড আপনি জানেন, অবগত আছেন যে তিনি ৩০ অক্টোবর চট্টগ্রামে একটি সমাবেশ ডেকেছিলেন। সেই সমাবেশের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের পতাকার উপরে ইসকনের পতাকা, গেরুয়া পতাকা তিনি উত্তোলন করেছেন। সেই ঘটনায় তাকে প্রধান আসামি করে ১৯ জনকে আসামি করা হয়েছিল রাষ্ট্রদ্রোহ মামলায়। তো এই ৮ দফা দাবি, সনাতনী জাগরণ মঞ্চর ৮ দফা দাবি, ইসকনের নেতাকর্মীদের হামলায় বাংলাদেশের আইনজীবী, বিশেষ করে সাইফুল ইসলাম আলিফ, তাকে নিহত করার এসব ঘটনায় আপনি সনাতনী ধর্মাবলম্বী, আপনার এই ৮ দফা দাবি নিয়ে আপনার পর্যবেক্ষণ কি, এবং বাংলাদেশের এই ঘটনা প্রবাহ সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি? প্রথমে আমি বলি, আমার পরিচয়ের মধ্যে একটু ভুল বললেন। আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নে আছি, প্লাস বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য, কার্যনির্বাহী কমিটি। রুহুল আমিন কাজী ভাই কিছুদিন আগে মরহুম হয়েছেন, সেই কমিটির আমি একজন। ৮ দফা, আমি সনাতন ধর্মাবলম্বী। ৮ দফার দাবি যৌক্তিক আছে, যেই যৌক্তিক দাবিগুলা আছে তার সাথে আমি অবশ্যই সনাতন ধর্মাবলম্বী হিসাবে কিছু যৌক্তিক মানার মতো সেগুলোর আমি পক্ষে আছি। আর সেগুলা মানা যাবে না, সেগুলো তো মানা যাবেই না। সেটা আমাদের বর্তমান সরকার কি, আমাদের ৫ই আগস্টের পথ পরিবর্তনের পর আমাদের সন্তানরা তাদের রক্ত ঝরিয়ে, আমাদের আবু সাইদ, মুগ্ধ, ওরা শহীদ হয়ে আমাদের একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, আবারও দেশটাকে স্বাধীন করেছে। আমাদের সাংবাদিকরা শহীদ হয়েছে। এই রক্তের বিনিময়ে আমরা আবার একটি গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। তাই এই পুনরুদ্ধারের মাধ্যমে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার তো সংস্কারটা আমাদের সবসময় করা যাবে। এটার জন্য আমাদের সময় দরকার, আর এই সরকারকে আমাদের সময় দিতে হবে। আমরা একদিনই যদি বলি যে আমাদের সব যা যা ঘটেছে এই 17 বছরে সব আপনারা ফিরিয়ে, সেটা সম্ভব নয়। আপনি এই যেটা 30 তারিখের সমাবেশের কথা বলেন, চিন্ময় দাস, তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে তার কারণ তিনি দেশের দ্রোহী কার্যকলাপ করেছেন। তাই আপনার চারুচন্দ্র মহারাজ, ফেস দ্য পিপল সহ অনেকগুলা মিডিয়াতে বলেছেন যে তিনি ইসকনের কোথাও নেই। আমি কিন্তু অনেক আগে থেকে ইসকনের লাইফ মেম্বার, আমি ইসকনের সাথে কাজ করি, আমি হিন্দু সম্প্রদায়ের পাশে থাকি সর্বদা। আমি গতকাল রাতেও যখন দেখলাম চট্টগ্রামে এইরকম দুর্ঘটনা ঘটেছে, আমি ইসকনে দৌড়ে গিয়েছি। আমি চেষ্টা করি হিন্দু সম্প্রদায়ের বিপদগুলায় পাশে থাকার। কিন্তু এই যে 15 বছর 17 বছর আমাদের ব্রিটিশ সরকার যেভাবে হিন্দুদের উপর নির্যাতন করেছে, তখন কিন্তু চিন্ময় দাস বা তাদের এই যে আন্দোলনকারীরা মাঠে নামেনি। আপনি হরিজন পল্লীর কথা তো জানেন, তাদের মাথার ছাদ ঘুরিয়ে দিয়েছে ব্যারিস্টার তাপস। তখন কিন্তু তারা আন্দোলন করেনি যে কেন মাথার ছাদ আপনারা ঘুরিয়ে দিলেন। আপনার বিভিন্ন জায়গায় দেখেছেন ৩,৩৭০টি মন্দির, বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, হিন্দু মেয়েদের উঠিয়ে নিয়েছে, কোথাও তারা প্রতিবাদ করেনি, আন্দোলন করেনি। আমি এই কথাটা আরো 2 মাস আগে বলেছিলাম যে আপনারা 15 বছর কোথায় ছিলেন, আপনারা আজকে আন্দোলন করছেন। এই যে ৮ দফার দাবি নিয়ে মাঠে নেমেছেন, এটা আমি মানলাম, আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য দাবি করছেন। কিন্তু আমি বলবো যে কিছুক্ষণ আগে আমার ভাইয়ের মুখে অনেক কথা শুনলাম, এই যে আজকে ষড়যন্ত্র, যে গতকালকে যে অ্যাডভোকেট মারা গেল, এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই। এই সব ষড়যন্ত্রের মূল চাবিকাঠি কোথা থেকে আসছে? সে ভারত থেকে। ভারতে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আর তার দোসররা বাংলাদেশে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, আমাদের মাঝেই আছে। আমি আজকে প্রেস ক্লাবে বিকেল 5টায় একটা মিটিং এ ছিলাম, সেখানেও বলেছি খুঁজে শুধু এই সরকার বের করবে না, আমাদেরও দায়িত্ব বাংলাদেশের নাগরিক হিসাবে খুঁজে বের করা। আমাদের মন্দিরগুলো এখনো নিরাপদ নাই কেন? শুধু এই ফ্যাসিস্ট সরকারের দোসররা
আনাচে কানাচে এই 17 বছর অবৈধ টাকা যে উপার্জন করেছে তারা, সেই টাকা দিয়েই তারা চিন্ময় দাস সহ অনেক এরকম কর্মী বের করেছে, যাদের দিয়ে আন্দোলন চালিয়ে আমাদের এই বর্তমান সরকারকে কাজ করতে বাধা প্রদান করছে। তো সরকার কিভাবে আমাদের উন্নয়ন করবে? আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই, যে নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্র আমরা পুরোপুরি ফিরে পাবো, আমাদের ভোটের অধিকার ফিরে পাবো, আমাদের ভাতের অধিকার ফিরে পাবো। আলোচনা অর্পণা রায় দাস, আপনাকে আলোচনার আমরা নিশ্চয়ই পরবর্তী সময় যখন আবারও আলোচনায় যুক্ত হব তখন আপনার সাথে আবারও আমরা আরো অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। আপনি আমাদের সাথে